কেমন আছেন সবাই? সকলকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকের গল্পের নাম জলপিশাচি। লিখেছেন তুর্জয় শাকিল। তুর্জয় শাকিলের সমস্ত বই পাওয়া যাচ্ছে রকমারিতে। ঢাকা থেকে চাঁদপুর। আমি সবসময় লঞ্চেই যাতায়াত করি, কারণ নদীতে কোনো যানজট নেই। আছে নির্মল বাতাস আর দু চোখ ভরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সুযোগ। কাজ শেষ করে সদরঘাটে পৌঁছাতে পৌঁছাতে রাত 11টা বেজে গেল। টিকিট কেটে লঞ্চে উঠলাম। রাতে একটু আরামে ঘুমাবো বলে প্রথম শ্রেণীর টিকিটটাই কাটলাম। গিয়ে দেখি আমার সিটে একটা মেয়ে চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে আছে। পকেট থেকে আমার টিকিটটা বের করে আবার দেখলাম, না, সিটটা তো আমারই। এক্সকিউজ মি। জি বলুন। আপনি যে সিটে বসে আছেন সেটা আমার। কিন্তু আব্বু তো বলে গেল এটা আমার সিট। আপনার টিকিট দেখুন, টিকিটে সিট নং দেওয়া আছে, মিলিয়ে দেখুন। মেয়েটা ওর ব্যাগ থেকে টিকিট বের করলো। আমি মেয়েটার টিকিটের দিকে তাকিয়ে বললাম, আপনার সিট আমার পাশেরটা, আমারটা জানালার পাশে। মেয়েটা ওর ব্যাগ নিয়ে পাশের সিটে গিয়ে বসলো। আমি আমার সিটে বসে চোখ বন্ধ করে হেডফোন লাগিয়ে গান শুনছিলাম। 12টায় লঞ্চ ছাড়লো। বুড়িগঙ্গা নদীর উপরে তরতর করে বয়ে চলেছে লঞ্চ। কখন যে চোখে ঘুম চলে আসলো বুঝতেই পারিনি। হঠাৎ আমার কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেল। শুনছেন? আপনি কি ঘুমিয়ে পড়েছেন? চোখ খুলে তাকিয়ে দেখলাম মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। হুম, একটু ঘুমিয়ে পড়েছিলাম। কি হয়েছে বলুন? কিছু মনে না করলে একটা কথা বলি। বলেন। আমি কি জানালার পাশের সিটটাতে বসতে পারি? আচ্ছা ঠিক আছে, বসুন। আমি মেয়েটাকে আমার সিটে বসতে দিয়ে আমি পাশের সিটটাতে বসলাম। প্রথম শ্রেণীর মেইন লাইটটা অফ করে দেওয়া হয়েছে, হালকা মৃদু আলোর ব্যবস্থা করা হয়েছে। আমি আবার চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। না, আর ঘুম আসছে না। চোখ খুলে দেখলাম মেয়েটা হালকা আলোতে বই পড়ার চেষ্টা করছে। আমি মোবাইলের ফ্ল্যাশ আলোটা জ্বালিয়ে বললাম, এত অল্প আলোতে বই পড়লে তো চোখের প্রবলেম হবে আপনার। কি করব বলেন? ঘুম আসছে না, সময়ও কাটছে না, আর কেউ নেইও কথা বলার জন্য, তাই বই পড়ছি। অবশ্য বই পড়তে আমি ভীষণ ভালোবাসি। কি বই এটা? বিড়াল কন্যা, লেখক তুর্জয় শাকিল। ভূতের বই নাকি? হ্যাঁ, কিছুটা ওরকমই। চা খাবেন? আচমকাই প্রশ্ন করে ফেললাম। মেয়েটা একটু দ্বিধা করে বলল, হ্যাঁ, খাওয়া যেতে পারে। ঠিক আছে, আপনি ব্যালকনিতে গিয়ে দাঁড়ান, আমি চা নিয়ে আসছি। মধ্যরাতের চাঁদটা আকাশময় ভেসে বেড়াচ্ছে। ঝিরঝিরে বাতাস বইছে। নদীর ঢেউয়ের তালে তালে খেলা করছে চাঁদের আলো। মধ্যরাতের এই অন্ধকারে চাঁদের আবছা আলো অদ্ভুত সৌন্দর্য তৈরি করেছে পরিবেশে। এই নিন আপনার চা। মেয়েটা হাসি মুখে কাপটা হাতে নিয়ে চুমুক দিল। আপনার নামটাই তো জানা হলো না। ও, সরি, আমি মেঘা। এত রাতে একা লঞ্চে চাঁদপুর যাচ্ছেন? আসলে আম্মুকে খুব দেখতে ইচ্ছে করছে। আব্বুর অফিস আছে, তাই একাই যাচ্ছি। এখন ক্লাস অফ। ওহ, বুঝলাম। চায়ের কাপে শেষ চুমুকটা দিলাম। লঞ্চটা মধ্যরাতে নীরবতা ভেঙে ধীরে ধীরে গন্তব্যের দিকে এগোচ্ছে। আমি আর মেঘা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আপনি কবিতা বলতে পারেন? কবিতা আমার খুব পছন্দ। টুকিটাকি পারি। কি নিয়ে বলবো? কি নিয়ে আবার? আমাকে নিয়ে। আব্বু বলে আমি নাকি কবিতা লেখার মতো মেয়ে। মেঘার দিকে তাকালাম। শুভ্র মুখে চোখগুলো যেন মুক্ত, পাপড়িগুলো হালকা কাজলে রঞ্জিত, খোলা চুলগুলো বাতাসে উঠছে, যেন বাতাস ওর চুলে হারিয়ে যেতে চাইছে। আসলেই কবিতা লেখার মতোই সুন্দর মেয়ে মেঘা। কোনো কবি ওকে দেখে কবিতা লেখার লোভ সামলাতে পারবে না।
কিন্তু আমি তো কবি নই। তারপরেও একটু গুছিয়ে ২-১ লাইন বলার চেষ্টা করলাম। নদীর বুকে চন্দ্রময় মাঝরাতের অদ্ভুত নিস্তব্ধ নীরবতা। এই চাঁদ চুপি চুপি বলে যায় কানে কানে কারো কথা। আজ যেন ধরণীতে উদিত হয়েছে চাঁদদ্বয়। এক চাঁদ আমার পাশে, অন্যটা আকাশময়। এলোমেলো চুলের অপরূপ সুন্দর তার মুখখানা। মনে হয় কোনো অপ্সরী মর্তে নেমেছে কেটে তার ডানা। কবিতা শুনে মেঘা খুশি হয়ে বলল, ভাবিনি আপনি এত সুন্দর করে কবিতা বলতে পারবেন। আমি লজ্জিত কণ্ঠে শুধু ধন্যবাদ বললাম। আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন, আমি আপনার বয়সে ছোট হব। আপনি চাইলেও তুমি করে বলতে পারেন। মেঘা আমার দিক থেকে চোখ ফিরিয়ে নিল। আমি দরজা দিকে হাঁটতে লাগলাম। এই যে শোনো, আমাকে এখানে একা রেখে তুমি চলে যাচ্ছ? মেঘার ডাকে পেছনে ফিরে তাকালাম। তোমার মুখে তুমি ডাকটা অনেক মায়াবী শোনায়। তাই? হুম। মেঘা আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। এত সুন্দর হাসি আমি কখনো কোনো মেয়ের দেখিনি। নাকি আমি কারো হাসিতে সৌন্দর্য খুঁজিনি। আজ এই চন্দ্রময় মাঝরাতে হঠাৎ দেখা হওয়া এই অপরূপার মুখেই কি না খুঁজে পেলাম সেই সৌন্দর্য যা আমি জীবনভর খুঁজে এসেছি। ছাদে যাবে? ভয় করে। কিসের ভয়? আমি তো আছি। আচ্ছা চলো। সিঁড়ি বেয়ে ছাদে উঠলাম দুজন। চাঁদটাকে আজ অসম্ভব সুন্দর লাগছে। মনে হচ্ছে চাঁদের আলো আজ আমার মনের অনুভূতিকে নতুন রং রাঙিয়েছে। ছাদে উঠে লঞ্চের একদম সামনে গিয়ে দাঁড়ালাম। রেলিংয়ে হাত দিয়ে দাঁড়ালো মেঘা। লঞ্চটা নদীর ঢেউ ঠেলে গন্তব্যের দিকে এগোচ্ছে। বাতাসে ওর চুলের ঘ্রাণ মিশে অদ্ভুত এক মাদকতার সৃষ্টি হয়েছে চারপাশে। জানো, খুব ভালো লাগছে আমার। আমার জীবনে এই রাতটা খুব স্মরণীয় হয়ে থাকবে। ধন্যবাদ তোমাকে। সময় তো শেষ হয়ে যাচ্ছে, ভোর হয়ে আসছে। লঞ্চ ঘাটে ভিড়ে যাবে। তোমার সাথে পরে কিভাবে যোগাযোগ করব? নাকি আর যোগাযোগ করতে চাও না? আপাতত তোমাকে আমার ফেসবুক আইডি দিচ্ছি, বাকি কথা না হয় মেসেজেই হবে। দেখতে দেখতে চাঁদপুর ঘাটে এসে লঞ্চ থামল। আমি আমার ব্যাগপত্র গুছিয়ে লঞ্চ থেকে নামতে গিয়ে দেখি মেঘা কোথাও নেই। ওকে ভিড়ের মাঝে কোথাও খুঁজে পেলাম না। অজ্ঞতা লঞ্চ থেকে নেমে রিকশাতে করে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে এসে হালকা নাস্তা করে সোজা বিছানায় শুয়ে পড়লাম। সারা রাত ঘুমাতে পারিনি, তাই চোখ জুড়ে ঘুম আসছে। মেঘাকে মেসেঞ্জারে একটা মেসেজ দিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম প্রায় ৩ ঘন্টা পর। চোখ খুলতেই ফোনটা হাতে নিয়ে দেখি মেঘা এখনও আমার মেসেজের রিপ্লাই দেয়নি। দুপুর শেষে বিকাল হলো, তবুও মেঘা আমার মেসেজের রিপ্লাই দিল না। আমি অবশ্য এখনও ওর মেসেজের অপেক্ষা করছি। কিন্তু সন্ধ্যায় আমার সব অপেক্ষার অবসান হলো। না, মেঘার মেসেজ আসেনি। সে তার আইডি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। মনে মনে ভাবলাম, একটা মেয়ে সারা রাত লঞ্চে আমার সাথে গল্প করে সকালেই ভুলে গেল। কি অদ্ভুত মানুষের মন, কত সহজে এরা স্মৃতি ভুলে যায়। আমিও ওকে মন থেকে মুছে ফেলতে চাইলাম। যে নিজে থেকে আমার সাথে যোগাযোগ করতে চায় না, তার সাথে আমারও যোগাযোগ করার কোনো ইচ্ছে নেই। আমি আমার বাসায় একাই থাকি, মা বাবা শহরেই থাকেন। নিজের কাজগুলো গুছিয়ে ল্যাপটপ অফ করে যখন বিছানায় শুয়ে পড়লাম, তখন ঘড়িতে রাত ১২টা বাজে। কতক্ষণ ঘুমালাম মনে নেই। হঠাৎ দরজায় জোরে জোরে করাঘাত করার শব্দে ঘুম ভাঙল। এত রাতে দরজায় কে নক করছে? দরজার এপাশ থেকে জিজ্ঞাসা করলাম, কে? কিন্তু অপর পাশ থেকে কোনো উত্তর এলো না। তবে অনবরত দরজায় কেউ নক করেই যাচ্ছে। বিরক্ত হয়ে দরজা খুলে তাকিয়ে দেখি আমার সামনে মেঘা দাঁড়িয়ে আছে। তবে ওর কপাল থেকে রক্ত পড়ছে। ও হাত দিয়ে কপাল চেপে ধরে আছে। ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর জামাতেও রক্তের ছোপ ছোপ দাগ। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, মেঘা, তুমি এত রাতে? তুমি এখানে কিভাবে এসেছো? আর তোমার কপালে রক্ত কেন? আগে ভেতরে ঢুকতে দাও,
আমার অনেক পানি পিপাসা পেয়েছে, পানি খাবো। আচ্ছা আসো, ভেতরে আসো। স্বাভাবিক কণ্ঠে কথা বলার চেষ্টা করলেও আমি এখনও ব্যাপারটা সহজভাবে নিতে পারছি না। মেঘা পানি খেয়ে সোফায় হেলান দিয়ে বসলো। আমি তুলা দিয়ে ওর কপালের রক্ত মুছতে মুছতে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোমার? আমি তো লঞ্চ থেকে নামার সময় তোমাকে আর খুঁজে পাইনি। কোথায় চলে গিয়েছিলে? আর আমার বাসার ঠিকানা পেলে কোথায়? একসাথে অনেকগুলো প্রশ্ন করে ওর দিকে তাকালাম, কিন্তু মেঘার যেন আমার কথায় কোনো কান নেই। ও যেন আমার কথাই শুনল না। ও অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, লঞ্চ ডুবে গিয়েছিল, আমি 2 তলা থেকে লাফ দিয়েছিলাম। লঞ্চের লোহার শক্ত কিছুর সাথে আঘাত লেগে কপাল ফেটে গেছে। আমি আরও অবাক হয়ে বললাম, কি বলছো এগুলো? লঞ্চ কখন ডুবেছে? আমি তো লঞ্চ থেকে নেমেই বাসায় আসলাম। এইবারও ও আমার কথা শুনল না যেন। ও হাই তুলে বলল, লঞ্চ ডুবে গিয়েছিল, আমার প্রচুর ঘুম পাচ্ছে। ও সোফায় শুয়ে পড়ল। আমি ওকে কয়েকবার ডাকলাম, কিন্তু কোনো সাড়া দিল না। হঠাৎই যেন ও গভীর ঘুমে হারিয়ে গেছে। আমি ঠিক কি করব বুঝতে পারলাম না। মেঘার কোনো কথার আগামাথা কিছুই বুঝতে পারিনি। এদিকে রাত অনেক হয়ে গেছে। আমার মাথা কেমন যেন ঝিমঝিম করছে। বিছানার উপরে গিয়ে বসতেই কেমন যেন মাথা ঘুরতে লাগলো আমার। শুয়ে পড়তেই আমার 2 চোখ গভীর ঘুমে বুজে আসলো। কতক্ষণ ঘুমালাম ঠিক মনে নেই। জানালা দিয়ে সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভাঙল। গত রাতের কথা মনে পড়তেই সোফার দিকে তাকিয়ে দেখি মেঘা নেই। দ্রুত পাশের রুম ও রান্নাঘরে খুঁজে দেখি মেঘা কোথাও নেই। কিছুটা অবাক হলাম, মেঘা আমাকে না বলেই চলে গেল। কিন্তু দরজার কাছে গিয়ে চোখ কপালে উঠে গেল আমার। দরজা তো ভেতর থেকেই আটকানো, তাহলে মেঘা ঘর থেকে বের হলো কিভাবে? এদিকে রোহান বারবার ফোন দিচ্ছে। কল রিসিভ করতেই ও বলল, তাড়াতাড়ি আমার দোকানে আয়, জরুরি কাজ আছে। আমি দ্রুত চোখে মুখে পানি দিয়ে হালকা কিছু মুখে দিয়ে বাসা থেকে বেরিয়ে গেলাম। কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। গত রাত থেকে ঠিকমতো ঘুম হচ্ছে না, তাই কোনো রকমে খাবার খেয়ে শুয়ে পড়লাম। হঠাৎ পানির স্পর্শে আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি আমার খাটের আশেপাশে পানিতে ভরে গেছে, আর আমি এত পানির মাঝে খাটের উপরে যেন ভাসছি। আমি কিছু বুঝতে না পেরে উঠে বসলাম। আমার তোশক বালিশ সব ভিজে গেছে। খাট থেকে আমি নামলাম। কোথা থেকে পানি আসলো সেই উৎস খুঁজতেই কিছুটা এগিয়ে গেলাম। হঠাৎ পানির নিচে পায়ে কিছু একটা লাগতেই তাকিয়ে দেখি পানির নিচের ফ্লোরে মেঘা পড়ে আছে। পরিষ্কার পানিতে ওকে স্পষ্ট দেখা যাচ্ছে। কেমন যেন ফ্যাকাশে মুখ, নাক দিয়ে রক্ত পড়ছে। আমি ওকে ধরতে যেতেই ও হঠাৎ আমার পা ধরে হেঁচকা টান দিল। আমি পানিতে পড়ে গেলাম। দম আটকে আসছে আমার। জোরে চিৎকার দেওয়ার চেষ্টা করলাম। তখনই দেখি আমার রুম স্বাভাবিক হয়ে গেছে। কোথাও কোনো পানি নেই। এমনকি কিছুক্ষণ আগে যে পানি ছিল এখানে তার কোনো নিশানা নেই। তবে নিজের দিকে তাকিয়ে দেখলাম এখনও আমার শরীর থেকে টুপটাপ পানি পড়ছে। অর্থাৎ এতক্ষণ আমি সত্যিই পানিতে ভিজেছি। কী সব হচ্ছে আমার সাথে? এরকম অস্বাভাবিক ঘটনাগুলো কেন ঘটছে? আর মেঘা আসলে কে? আমি তো ওকে শুধু ভালোবেসেছিলাম, কিন্তু ও কেন বারবার ভিন্ন রূপে এসে আমার সাথে এমন করছে? হাজারো প্রশ্ন যেন মনে আসছে আমার, কিন্তু কোনোটারই উত্তর আমার জানা নেই। পরের দিন শনিবার। আমি কাজ শেষে বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 1টা বেজে গেল। আমার বাসার গলিতে কোনো মানুষ নেই। গলির একদম শেষে একটা পুকুর রয়েছে। পুকুরের পাশ দিয়েই আমার বাসায় যাওয়ার রাস্তা। পুকুরের কাছাকাছি আসতেই কেমন যেন একটা ঠান্ডা বাতাস আমার গা ছুঁয়ে গেল। আমি দ্রুত পা চালালাম, কিন্তু পুকুরের ঘাটে নজর পড়তেই দেখলাম ঘাটে সাদা কাপড় পরে ঘোমটা দেওয়া একটা মেয়ে কান্না করছে। এত রাতে পুকুর পাড়ে এই মেয়েকে দেখে অবাক হলাম কিছুটা। কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, কে তুমি? এখানে বসে কান্না করছো কেন? মেয়েটা মুখ তুলে তাকালো। আমি তো ওকে দেখে অবাক। এই যে মেঘা। আমাকে হা করে তাকিয়ে থাকতে দেখে মেঘা বলল, কি হয়েছে? আমাকে দেখে খুশি হওনি? আমি নিজেকে সামলে বললাম, তোমাকে তো অনেক খুঁজেছি আমি। কয়েকবার অবশ্য দেখেছি তোমাকে,
কিন্তু তুমি তো অনেক পাল্টে গেছো। লঞ্চে যেদিন দেখা হলো সেদিন ছিলে একরকম, আর এখন দেখি কেমন রহস্যময় চরিত্র তুমি। তুমি আসলে কে? মেঘা আমার কথার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি বলেই তো তোমার জন্য অপেক্ষা করি, তোমার খোঁজ করি। শোনো, আমার কিছু জিনিস তোমার কাছে আছে। পৃথিবীতে প্রিয় মানুষটির কাছে স্মৃতি বেঁচে থাকলে আত্মার জগৎ থেকে মুক্তি মিলে না। আমাকে ভালোবাসলে সেগুলো ফেরত দিয়ে দাও। আমি ওর কথা বুঝতে না পেরে বললাম, তোমার কিছু তো আমার কাছে নেই। তোমার সাথে তো ওই দিন লঞ্চে দেখা হওয়ার পর থেকে আর ভালো করে দেখাই হয়নি। মেঘা আমার কথার কোনো উত্তর না দিয়ে মুচকি হেসে পুকুরের দিকে নামতে শুরু করলো। ওর হাসি দেখে আমি যেন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেলাম। আমিও ওর সাথে পুকুরে নেমে গেলাম। এবার ও ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। শুভ্র সুশ্রী চেহারার মেঘা যেন এখন সাক্ষাৎ একটা কুৎসিত পিশাচিনীতে পরিণত হয়েছে। আমার হাত ধরে টান দিল সে। আমি পানিতে তলিয়ে গেলাম। কি অদ্ভুত সুন্দর নীল পানি, যেন কোনো অ্যাকোরিয়ামের ভেতরে ঢুকে গেছি আমি। সব স্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎ আমার হুঁশ ফিরে আসলো। পাড়ের কাছাকাছি যেতেই অস্পষ্ট চোখে দেখি রোহান আমার দিকে হাত বাড়িয়ে আছে। আমি ওর হাত ধরে পুকুর থেকে উঠলাম। ও কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কিরে, এত রাতে পুকুরে নেমেছিস কেন? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, "আহ, আমাকে আগে বাসায় নিয়ে চল, তারপর সব বলছি।" রোহান আমাকে ধরে বাসায় নিয়ে আসলো। আমি আমার কাপড় পাল্টে শুকনো জামা কাপড় পরলাম। তারপর রোহানকে জিজ্ঞাসা করলাম, তুই এত রাতে ওখানে এসেছিলি কেন? ও একটা চাবির গোছা বের করে আমার হাতে দিয়ে বলল, এইটা তো ভুলে দোকানে ফেলে এসেছিলি, তাই এটা ফেরত দিতেই আসছি আমি। এসে দেখি তুই পুকুরে। যাক ভাই, এই যাত্রায় আল্লাহ তোর উছিলে আমাকে বাঁচিয়ে দিয়েছে, না হলে এতক্ষণ হয়তো লাশ হয়ে যেতাম আমি। সেটা না হয় বুঝলাম, কিন্তু ব্যাপারটা আসলে কি হয়েছে বলতো? কিছুদিন আগে ঢাকা থেকে চাঁদপুর আসার পথে মেঘা নামে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছিল। আমার মেঘা? আমার কথা শেষ হওয়ার আগেই রোহান অবাক হয়ে বলল, সত্যি তোর মেঘার সাথে দেখা হয়েছিল? হ্যাঁ হয়েছে তো। কেন, তোর পরিচিত নাকি সে? না, আমার পরিচিত না, তবে 1 বছর আগে এরকম একটা ঘটনা তোর কাছে শুনেছি। তাহলে ডাক্তারের কথাই ঠিক। ডাক্তার কি বলেছিল? তোর একটা সাইকোলজিক্যাল সমস্যা হয়েছে, যেটাকে ডাক্তারি ভাষায় বলে ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া। এটা মূলত মানসিক আঘাত বা অতিরিক্ত স্ট্রেসের কারণে হয়। যদি ওই 1 বছর আগের সময়টাতে ব্যক্তির জীবনে কোনো বড় দুর্ঘটনা, শোক বা ট্রমা থেকে থাকে, তবে মস্তিষ্ক নিজেকে রক্ষা করার জন্য সেই স্মৃতিগুলো ব্লক করে দেয়। এটি সাধারণ কোনো ভুলে যাওয়া নয়, বরং একটি নির্দিষ্ট সময়ের স্মৃতি যা পুরোপুরি মুছে যায়। 1 বছর আগের এমনই কিছু ঘটনা তোর মনে নেই। আমি ওটা বুঝতে পেরে ডাক্তারের কাছে গিয়েছিলাম এই সম্পর্কে জানতে, কিন্তু তোকে জানাইনি। ভেবেছিলাম তুই যদি এটা ভুলে ভালো থাকিস তাহলে মনে করার দরকার নেই, কিন্তু এখন তো দেখছি ওই ঘটনা অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। এখন আমি তাহলে কি করব? ডাক্তার একটা ইঞ্জেকশন আর কিছু ওষুধ দিয়েছিল। আমি প্রেসক্রিপশনের ছবি তুলে রেখেছি ফোনে। ওটা দেখে ওষুধগুলো খাবি আর ইঞ্জেকশনটা দিবি, তাহলে হয়তো তোর আগের সব মনে পড়তে পারে। পরের দিন আমি ফার্মেসি থেকে ওষুধ আর ইঞ্জেকশন নিয়ে আসলাম। 2 দিন পরের কথা। ঘর গোছাতে গিয়ে খাটের তলে একটা ব্যাগ দেখতে পেলাম। ব্যাগটা খুলে দেখি তাতে একটা মেয়ের 3 পিস রয়েছে। আমার 1 বছর আগের স্মৃতি তখন মনে পড়তে লাগলো। সেদিন রাত 12টার লঞ্চে উঠেছিলাম আমি। আমার পাশে মেঘা বসেছিল। ওর সাথে ওই দিনই পরিচয় হয়েছিল আমার। প্রথম দেখাতেই ওকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু সেই রাতে ঝড়ের কবলে পড়ে আমাদের লঞ্চটা ডুবে যায়। আমি চেষ্টা করেছিলাম মেঘাকে বাঁচাতে, কিন্তু শেষ পর্যন্ত ও পানির স্রোতে ভেসে যায়। আমি শুধু ওর ব্যাগটাই রাখতে পেরেছিলাম। আমি কোনো রকমের সাঁতরে একটা নৌকায় উঠে নদীর তীরে এসে পৌঁছেছিলাম। সেদিন মেঘাকে হারিয়ে আমি বিমর্ষ হয়ে পড়েছিলাম। মেঘার শেষ স্মৃতি হিসেবে ওর ব্যাগটা রেখেছিলাম আমার কাছে। অতিরিক্ত ট্রমা থেকে বাঁচতে একটানা কিছুদিন ঘুমের ওষুধ খেয়ে অজ্ঞানের মতো পড়ে থাকতাম। এর কিছুদিন পর থেকে ওই ঘটনা কিভাবে যেন মন থেকে মুছে গিয়েছিল। ব্যাগটা দেখে আমি বুঝতে পারলাম আমার কি করা উচিত। ব্যাগটা হাতে নিয়ে নদীর তীরে চলে আসলাম। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে নদীর তীরে। এই নদীতেই সলিল সমাধি হয়েছে মেঘার। ওকে আমি চিরতরে হারিয়ে ফেলেছি।
ও আর কখনো আসবে না আমার কাছে। কান্না ভেজা চোখে ওর ব্যাগটা ভাসিয়ে দিলাম নদীতে। ঢেউয়ের ধাক্কায় ধীরে ধীরে মাঝ নদীতে ভেসে গেল মেঘার শেষ স্মৃতি, ওর ব্যাগটা।